আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল কলকাতা, পথে নেমেছেন শিল্পী, ইন্টেলেকচুয়ালরা। তাদেরই একজন পরিচালক, নাট্যকার, নাটককার সুমন মুখোপাধ্যায় আমাদের সঙ্গে কথা বলবেন তিনি। আমরা জানতে চাইব যে এই সময়টাকে কীরমভাবে পড়ছেন একজন শিল্পী। সুমনদা, প্রথমেই অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এর আগেও এই ধরনের আন্দোলন আমরা দেখেছি, যদিও এবারের আন্দোলন আমার একটু অন্যরকম লাগছে। 2006, 7, 8 এই সময়টাতেও তোমরা পরিবর্তনের আন্দোলন করেছিলে এবং সেই সময় আমরা দেখেছিলাম সমস্ত প্ল্যাকার্ড, ফ্লেক্স, পোস্টারে ইন্টেলেকচুয়ালদের মুখ ব্যবহার করা হতো। ইন্টেলেকচুয়ালরা সামনের সারি থেকে সেই মুভমেন্টগুলোকে লিড করেছেন। এইবারের যে মুভমেন্টটা আমরা দেখছি সেখানে কিন্তু এটা ঠিক উল্টো একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। এখানে সাধারণ মানুষ তারা রাস্তায় নামছেন এবং তারা ঠিক করছেন কাদেরকে তারা এন্ট্রি দেবেন এবং কাদেরকে দেবেন না। এরকম বহু শিল্পীকে আমরা দেখেছি, অভিনেত্রী, অভিনেতাদেরকে দেখেছি যারা এই মুভমেন্টে অংশ নিতে গেছেন কিন্তু তাদেরকে অংশ নিতে দেওয়া হয়নি। এটা কি একটা খুব ইন্টারেস্টিং শিফট বা প্যারাডাইম শিফট বলে তোমার মনে হচ্ছে? আমার তো মনে হয় একটা মানে অভূতপূর্ব শিফট এবং ওয়েলকাম শিফট আমি বলবো। কারণ এই ধরনের আন্দোলন ইদানিংয়ে ভারতবর্ষের প্রেক্ষিতে বলছি আমি খুব একটা দেখিনি। মানে যেখানে সাধারণ মানুষ একদম মানে ফ্রম দ্য ফ্রন্ট, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এবং তার থেকেও বড় কথা মহিলারা, উমেন আর লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। প্রথম ডাকটা এসেছিল মহিলার কাছ থেকে, একজন মহিলার কাছ থেকে, এবং সেখান থেকে তারপরে আরও বিশাল একটা বড় আকার নিলে এবং সেটা ক্রমশ বাড়ছে। যেটা আমার শুধু ইন্টারেস্টিং লাগছে, বাড়ছে। এবং শুধু তাই নয়, যে এই যে বড় বড় মিছিলও যেমন ঘটছে প্রতিটি পাড়ায়, প্রতিটি অঞ্চলে, ছোটোখাটো ধরুন একটা ক্লাব বা একটা অফিস, তাদের কর্মচারীর একটা ছোটোখাটো প্রতিবাদ সভা করছেন তাদের মতো করে। এইটা কিন্তু আমি দেখিনি কোনোদিন, অভূতপূর্ব। এবং সাধারণ মানুষ যেভাবে মানে একদম প্লাবিত করে দিচ্ছে এই পুরো আন্দোলনটাকে, এবং তাদের সমস্ত ক্ষোভ যা যা বলার আছে এই এই ঘটনার ব্যাপারে এবং সামগ্রিক রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই ব্যাপারে। যেটা সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে কথাটা তুমি তুললে প্রথমে, যে একটা সময় দেখা গেছিলো ইন্টেলেকচুয়ালরাই একটা মুখ আন্দোলনের, বা একজন মানে যারা তথাকথিত সমাজে পরিচিত মুখ, তাদের ইন্টেলেকচুয়ালি বলো বা তাদের যে নামেই ডাকো না কেন, অভিনেতা, অভিনেত্রী, শিল্পী, সাহিত্যিক। কিন্তু সেইটার যে একটা পরিবর্তন ঘটেছে তার একটা বড় কারণ বলে আমার মনে হয় যে গত এক দশক বা তার বেশি সময় ধরে, আর একটু বেশি, যেটাকে আমরা বুঝি শিল্পী বলতে যাদের আমরা বুঝতাম, বা ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী বলে যাদের আমরা বুঝতাম, সেই স্বরূপটা তাদের বদলে গেছে, ভয়ঙ্করভাবে বদলে গেছে। যে আমরা কোন শিল্পীদের দেখেছি, ধরুন আমি যদি একটু পিছিয়ে যাই, যখন আইপিটিএ ছিল, যখন আইপিটিএর ছাতায় অনেক বড় বড় শিল্পী কাজ করেছেন। আমাদের বাংলায় যে কোনো শিল্পীর নাম যদি আজকে করা যায়, যারা কবি বলো, চিত্রকর বলো, নাট্যকার বলো, চলচ্চিত্রকার বলো, সঙ্গীতকার বলো, সবাই কিন্তু ওই আইপিটির তলায় শুরু করেছিলেন। সেটা একটা রাজনৈতিক বোধ থেকে, রাজনৈতিক চেতনা থেকে একটা প্ল্যাটফর্ম ছিল। কিন্তু তারা পরবর্তীকালে সবাই আইপিটি থেকে বেরিয়ে গেলেন। তার কারণ একটাই ছিল যে একটা রাজনৈতিক, সরাসরি একটা রাজনৈতিক দলের পতাকার তলায় তারা দাঁড়াবেন না। তারা রাজনৈতিক দলের কাছাকাছি থাকতে পারেন, তাদের আদর্শে বিশ্বাসী হতে পারেন, তাদের কাছাকাছি থাকতে পারেন, কিন্তু কাজের ক্ষেত্রটা স্বতন্ত্র হবে, স্বাধীন হবে। সেই স্বাধীনতার জায়গা থেকে আমি কাজ করব। ফলে আমার কণ্ঠর যে স্বাতন্ত্র্য, আমি মানুষের কাছাকাছি, শিল্পী মানুষের কথা বলবে, সে মানুষের সপক্ষে কথা বলবে, সে রাজনৈতিক দলের একজন মুখপাত্র হিসেবে কথা বলবে না, বা রাজনৈতিক দলের প্রতি তার আনুগত্য ততটাই যতটা একটা পর্যন্ত আদর্শ সে মেনে নিতে পারে। যেখানেই কোনো সমস্যা হবে, আমার সঙ্গে কোনো বিরোধ বাঁধবে, বা শাসনযন্ত্রের সঙ্গে আমার যখন একটা কোথাও সংগ্রাম হবে, সংঘর্ষ হবে, তখন যেন আমি খোলামেলা কথা বলতে পারি। খুব ইন্টারেস্টিং এই জায়গাটা। আমার একদম অন্য কনটেক্সটে বারাক ওবামার একটা কোট মনে পড়ছে। উনি নিজের বইতে লিখেছেন, বব ডিলানের ব্যাপারে, বব ডিলান কখনো আমার সঙ্গে ছবি তুলতে চাননি। তার কারণ
শিল্পীর হয়তো একটা প্রতিস্পর্ধী সত্তা থাকে, যেটা যেটা সবসময় রাষ্ট্রকে প্রশ্ন করে বা সিস্টেমকে প্রশ্ন করে। ঠিক তাই। আমাদের রাজ্যে কি এরকম একটা জায়গা তৈরি হয়েছে যেখানে শিল্পীরা আসলে রাষ্ট্রের ভেতরে ঢুকে সেইখানে system-এ সেই ঢুকে জায়গাতেই পড়ছে? আমি আসতে চাইছিলাম, আইপিটি এর অনুষঙ্গ টেনে এনে যেটা ঘটলো সেটা হচ্ছে এটা বামফ্রন্টের একদম শাসনের শেষ সময় থেকেই শুরু হয়ে গেছে। হ্যাঁ, বলা যেতে পারে যে যে তারা এতটাই রাজনৈতিক দলের আনুগত্য প্রকাশ পাচ্ছিল তাদের কাজকর্মে, তাদের শিল্পকীর্তিতে বা তাদের কথাবার্তায়, যে সেইটা মানুষের বিশ্বাস করছিল না। কারণ তুমি যদি শাসনযন্ত্রের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে পড়ো, তাহলে তুমি শাসনযন্ত্রের বিরুদ্ধে কথা বলবে কি করে? সেটা আরও প্রকটভাবে দেখা গেল এই গত এক দশকে। কারণ বেশিরভাগ শিল্পী তারা হয় পদ নিয়ে নিলেন, কিংবা রাজনৈতিক ক্ষমতা নিয়ে নিলেন, গদি নিয়ে নিলেন, কেউ একদম সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়লেন, এমএলএ এমপি হয়ে গেলেন, মন্ত্রিত্ব পেয়ে গেলেন, বা আরও কোনো পদাধিকার হলেন। ফলত মানুষের যে মনে হয় যে এই লোকগুলো তো আমাদের পক্ষে কথা বলবেন, এরা হঠাৎ সরকারের সঙ্গে যোগ দিয়ে দিলেন কেন? ফলে এদের তো কণ্ঠ অবরুদ্ধ হয়ে গেল, এবং সেটাই ঘটলো। আজকে দেখো যত বড় বড় শিল্পী চুপ করে আছেন, নিশ্চুপ, তারা বেরোতে পারছেন না, কারণ তারা এতটাই সরকারের ভেতরে ঢুকে গেছেন, শাসনযন্ত্রের ভেতরে ঢুকে গেছেন, যে তাদের পক্ষে বেরিয়ে আসা সম্ভব নয়। তাহলে অনেক কিছু নিয়ে বেরিয়ে আসতে হয়। সেই সাহস খুব কম লোকেরই আছে যে সব কিছু নিয়ে আমার বেরিয়ে তোমার মেফিস্টোর কথা মনে পড়ছে। একদম এই প্রশ্নটাই তো তুমি তুলেছো। একদম মেফিস্টোতে তো একদম এই প্রশ্নই তোলা হয়েছে যে শিল্পী কতটা সমাজ শাসনযন্ত্রের সঙ্গে থাকতে পারে, রাষ্ট্রের সঙ্গে থাকতে পারে। তার কাজ তো রাষ্ট্রকে সারাক্ষণ প্রশ্ন করে যাওয়া, যাতে মানুষ তাকে বিশ্বাস করে যে এই লোকটা আমার পক্ষের লোক, যে সারাক্ষণ তার দার্ঢ্যের সঙ্গে তার এই জোর রয়েছে যে যে কোনো শাসনযন্ত্রকে প্রশ্ন করতে পারে। সেইখান থেকে সরতে সরতে যেটা হলো, মানুষ এতই অবিশ্বাস করতে শুরু করলো। এক তো হচ্ছে বুদ্ধিজীবী এবং সো কল্ড ইন্টেলেকচুয়াল ক্লাসকে তারা বিশ্বাস করতে শুরু করলো, রিজেকশন, যে এরা বিশ্বাসযোগ্য নয়, বিশ্বাসযোগ্যতার কাজ এরা করেনি। একই সঙ্গে পাশাপাশি রাজনৈতিক সিস্টেমটাকে কোয়েশ্চেন করছে, যেভাবে আজকে রাজনীতি চলছে, শাসনযন্ত্র চলছে, তার যে নানা রকম কার্যক্রম, সেইটাকে চ্যালেঞ্জ করছে। এই তিলোত্তমার ঘটনাটা যেটা উস্কে দিয়েছিল, একটা তো এই ঘটনায় যে নির্মমতা এবং যে ভয়ঙ্কর শাসনযন্ত্রের যে একটা তাচ্ছিল্য দেখা গেছে প্রাথমিকভাবে, ক্রমাগত প্রকাশ পাচ্ছে, সেইটার প্রতিবাদ তো বটেই, সেটা প্রাথমিক। তার সঙ্গে সঙ্গে যে অনেকগুলো আরও পরিসর যুক্ত হয়ে গেল, গোটা রাজনৈতিক সিস্টেমটাকেই রিজেক্ট করছে। কোনো ফ্ল্যাগের তলায় দাঁড়াবো না, এটা আমাদের লড়াই, এটা মানুষের লড়াই। এরকম আমি অন্তত এত বছর ধরে নানা আন্দোলনের সঙ্গে যুক্ত, তুমি জানো, এতদিন ধরে আমার নাটকে আমি সবসময় রাষ্ট্রের যন্ত্রের বিরুদ্ধে কথা বলেছি, নানাভাবে ইতিহাস রাজনীতির কথা বলেছি, কিন্তু এই ঘটনাটা একদম অন্য রেজিস্ট্রেশন। একজন শিল্পী হিসেবে যদি এটাকে তুমি নতুন করে একটা নাটকের বা একটা স্ক্রিপ্টের জায়গায় নিয়ে আসো, তাহলে কি যেই ভাবনাগুলো থেকে সেই সময়ে নাটক, সেই সময়ে স্ক্রিপ্ট তৈরি হয়েছে, সেখান থেকে একটা নতুন ডিপার্চার হবে? এই যে সাধারণ মানুষ সামনে মুখ হয়ে দাঁড়াচ্ছে, এটা তো আমরা কখনো দেখিনি না। হ্যাঁ, মানে আমি জানি না, ফ্রেঞ্চ রেভলিউশনে এই সময় আমরা শুনতাম, কিন্তু এই জায়গা থেকে কি সত্যি কোনো নতুন শিল্প তৈরি হবে? নতুন ইন্টেলেকচুয়ালদের কাছ থেকে আমরা নতুন কোনো জিনিস পেতে পারি বা পাবো? যদি যে ইন্টেলেকচুয়ালরা এখনো বিকিয়ে যায়নি বা যারা এখনো শাসনযন্ত্রের সঙ্গে জড়িয়ে পড়েননি, তারা নিশ্চয়ই নতুন করে ভাবছেন, কারণ এইটা একটা অন্য ভঙ্গিতে ধরতে হবে, এর ফর্মটাই আলাদা। হ্যাঁ, ফলে আমাদেরও ভাবতে হবে যে এই ফর্মটাকে করে অ্যাড্রেস করব। আমাদের শিল্পী তো মানে আমাদের নির্মাণ কার্যে, আমাদের মেথোডোলজির মধ্যে, যে এটা একটা অন্য স্বর আনছে, অন্য আঙ্গিক আনছে, অন্য একটা ভাবনা আনছে। সেই ভাবনাটাকে কি করে আমরা আমাদের শিল্পী তো ভাবনার মধ্যে যুক্ত করতে পারবো, সম্পৃক্ত করতে পারবো, আমাদের যে ভাবনা তার মধ্যে, সেটা নিশ্চয়ই আমাদের ভাবতে হচ্ছে। যেমন আমি বলছি, আমি 2000 তিস্তাপারের বৃত্তান্তের সাফল্যের পরে আমি এটা নাটক নিয়ে কাজ করেছিলাম, সময় অসময়ের বৃত্তান্ত, দেবেশ রায়ের আরেকটি উপন্যাস থেকে। সেখানে পাড়ারিয়ার গ্যাংরেপের একটা বড় অংশ ছিল, সেটা আমি করেছিলাম। আর নাটকটা একদমই মঞ্চ সফল হয়নি, লোকে দেখেননি, কিন্তু আমি আজকে কিন্তু আবার সেই পুরনো স্ক্রিপ্ট নামিয়ে নিয়ে আবার খুলেছি, এবং আমি চেষ্টা করছি যদি এই সময়ে দাঁড়িয়ে এই পাড়ারিয়ার ঘটনা এবং আমার অন্য নাটকের ঘটনা, সাফদার আজমির আওরাতটাও খুলে দেখছি একবার।
অনেক জিনিস পুরনো মনে হচ্ছে তামাদি হয়ে গেছে, নতুন করে তাকে ব্যাখ্যা করতে হবে, বা আরেকটা জিনিস নতুন আঙ্গিকে আবার ধরতে হবে। ফলে এই স্বরটাকে কি করে আমি ধরতে পারবো আমার শিল্পকীর্তির মধ্যে, সেটা খুব জরুরি। কারণ ফর্মটা মানে একভাবে ধরতে হবে। এই যে গোটা লড়াইটা একটা নতুন আঙ্গিকে শুরু হয়েছে, এই আঙ্গিকটাকে বুঝতে হবে, সম্মানের সঙ্গে বুঝতে হবে। এই 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 শটটাকে খানিকটা অনেক দিন আগে নবারুণদা বুঝেছিলেন, ফ্যাত ফ্যাত সাই সাই। এটা কি ফ্যাতারু আসলে? আমার নয়, ফ্যাতারু, ফ্যাতারুর ব্যাপারটা কিন্তু একদম আলাদা। আমি তোমাকে বলি, ফ্যাতারু আমার এর মধ্যেই ফ্যাতারুটা রয়েছে, হ্যাঁ। কিন্তু নবারুণদার একটা ভীষণ স্ট্রং একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট শট ছিল, এবং তিনি এমন একটা ক্লাস নিয়ে কথা বলতেন যে ক্লাসটার কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, যে শ্রেণীর কথাটা। মানে নবারুণদা ভয়ঙ্কর শ্রেণী সচেতন লেখক, ফলে উনি যে শ্রেণীর কথাটা বলছেন, সে তার উত্থানটা, যে যে লড়াইটা কাঙাল মার্শাল উনি এনেছিলেন, যে রাষ্ট্রের সঙ্গে একদম ফ্যাতালুদের সম্মুখ লড়াই, হ্যাঁ সম্মুখ লড়াই। তার মধ্যে অনেক মানে সাররিয়াল ঘটনা ছিল, মানে অনেকটা বুলগাকফের ধরনের লেখা, কিন্তু উনি একটা আমাদের প্রেক্ষিতে একটা কিন্তু প্রায় প্রফেটিক একটা লড়াইয়ের কথা বলেছিলেন, যেখানে একদম সাধারণ মানুষ সে ইট, গু, ভাঙা টিভি, চপ্পল সব নিয়ে লড়াই নেমেছে, এবং ক্রমাগত পিছু হাঁটছে রাষ্ট্রযন্ত্র। হ্যাঁ, তাদের কিছু করার নেই, তারা সেটা সারেন্ডারই করে। ফলে সেই প্রফেটিক বাণীটা নিশ্চয়ই আছে, আমি একমত। কিন্তু আমি বলবো এটাকে সমগ্রভাবে আবার মানে এর মধ্যে মানে ফ্যাতালুর মনোভাব সবার আছে, যে একটা সাধারণ মানুষ সে চেষ্টা করছে আমার যেটুকু ক্ষমতা দাঁড়িয়ে থাকার, সেইটা দিয়ে আমি লড়ে যাব, এবং সেইটা রাজনৈতিক এই ব্যবস্থার বিরুদ্ধে চ্যালেঞ্জ, হ্যাঁ একদম চ্যালেঞ্জ, হ্যাঁ সব। এবং তুমি যেটা বলছিলে যে বড় বড় যেই জমায়েতগুলো হচ্ছে সেগুলো খুব ইন্টারেস্টিং, সেখানে কেউ গান গাইছেন, কেউ স্লোগান দিচ্ছেন, কেউ রাস্তার উপরে পোস্টার রাখছেন, এটা যেমন একদিকে হচ্ছে। ছোট ছোট আমি সেদিন দেখছিলাম রাত্রেবেলায়, রাত 2টোর সময়, 2:30টার সময় এক একটা পাড়ার মোড়ে 10 জন, 12 জন, 15 জন মানুষ একটা মোমবাতি হাতে নিয়ে, তারা যে কোথায় হাঁটছেন, কেন হাঁটছেন, কোন দিকে যাচ্ছেন কেউ জানে না, হেঁটে চলেছেন। এবং আরও মজা হচ্ছে, আমি দেখছিলাম এরকম একটা 15 জন 10 জনের মিছিলের পেছনে ওই অন্ধকারের মধ্যে পুলিশের একটা পিসিআর ভ্যান প্রায় 100 গজ দূরে আস্তে 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 ওদের পেছনেও যাচ্ছে। আমার সত্যি ফ্যাতারুর, তোমার ইনফ্যাক্ট কাঙাল মাল, সেটার এক একটা দৃশ্যকল্প আমার চোখের সামনে ভেসে উঠছিল। শুধু তাই নয়, তুমি ভাবতে পারো যে এই যে জুনিয়র ডাক্তাররা, তারা এই যে 22 ঘন্টা ধরে তারা লালবাজারের সামনে বসে থাকলেন, এবং শেষ পর্যন্ত তারা পুলিশ কমিশনারকে মিট করছেন হাতে একটা মেরুদণ্ডের প্রতীক নিয়ে, এবং তার হাতে যেই কাগজটা তুলে দিচ্ছেন সেখানে লেখা আছে আমরা আপনার পদত্যাগ চাই, এবং সেটা তিনি নিচ্ছেন হাতে। মানে এইগুলো তো প্রতিটাই আসলে কাঙাল মাল সেটার একটা দৃশ্য। তাই একদম। এবং যেভাবে মানে কমিশনারকে যেভাবে চিত্রিত করা হয়েছিল এই উপন্যাসে, বা মুখ্যমন্ত্রীকে যেভাবে চিত্রিত করা হয়েছিল, প্রায় যেন মিলে যাচ্ছে, প্যারালাল, একটা ঐতিহাসিক প্যারালাল। এই জন্য বলছি এটা প্রফেটিক একদিক দিয়ে। কিন্তু অদ্ভুত অদ্ভুত ঘটনা, আমি একটা ঐতিহাসিক তোমাকে তথ্য দিই। যেমন শিল্পী কখন মানে একদম অসহায় হয়ে পড়ে, যেমন ব্রেটল ব্রেস্টের মতো ওরম একটা বৈপ্লবিক নাট্যকার, যে চিরকাল মার্ক্সবাদী বলে নিজেকে বারবার দাবি করেছেন, তার কাজের মধ্যেও তার সব সূত্র পাওয়া যায়। উনি যখন ইস্ট জার্মানিতে ফিরে এলেন আমেরিকা থেকে, আমেরিকাতে ওই আন আমেরিকান অ্যাক্টিভিটিসের ইন্টারভিউতে নানা রকমভাবে পার করে চলে এলেন, তুমি তখন বার্লিনার আনসাম্বলের ডিরেক্টর হলেন, যেটা সরকারি একটি মানে জার্মানির কথা বলছি, কারণ জার্মানির ফলে সরকারি একটা থিয়েটার, হ্যাঁ। সেখানে উনি নানা ভালো তিনি মাদার কারেজ করছেন, কিন্তু উনি শেষ জীবনে এসে কোরিওলানাস করছেন, শেক্সপিয়ারের নাটকের একটি অ্যাডাপ্টেশন করছেন। অ্যাডাপ্টেশনটা উনি পাল্টাচ্ছেন অনেক ছোটো, যেটা আমি 1992 সালে প্রযোজনা করেছিলাম, ওই ভার্সনটাই। কিন্তু মজাটা হচ্ছে যে যখন ওই একই সময়ে যখন কোরিওলানাস উনি তৈরি করছেন বার্লিন আনসাম্বলের ভেতরে, তখন বাইরে একটা ভয়ঙ্কর আন্দোলন চলছিল, মানে সোভিয়েতিনাইজেশনের বিরুদ্ধে এবং ওই কমিউনিস্ট রেজিমের বিরুদ্ধে একটা একদম গণ অভ্যুত্থান হয়েছিল। তখন ব্রেক্ট একদম নিশ্চুপ ছিলেন, কোনো কথা বলতে পারেননি যে শাসনযন্ত্রের ভেতরে থাকলে কি হয় যখন গদি আঁকড়ে বসে আছে। সেই নিয়ে আবার আরেক জার্মান বড় সাহিত্যিক, তিনিও নোবেল লরিয়েট, গুন্টার গ্রাস একটা নাটক লেখেন, দ্য প্লিবিয়ান্স রিহার্স দ্য আপরাইজিং, যেখানে উনি ব্রেস্টের এই ভূমিকার সমালোচনা করেছিলেন, যে মশাই আপনি তো সারা জীবন আপনি যে নাটকটাও করছেন, সে নাটকটা কিন্তু প্লিবিয়ানদেরই উত্থানের গল্প, কোরিওলানাস ইজ দ্যাট,
যে একটা স্বৈরতান্ত্রিক নেতার বিরুদ্ধে মানুষের গণ অভ্যুত্থান, আর আপনার বাড়ির ঠিক থিয়েটারের বাইরে একটা অভ্যুত্থান চলছে, আপনি কিছু বলছেন না। এইখানেই হচ্ছে আমার বলার জায়গা যে জার্মানিতেই এটা ঘটেছিল, এবং আমার কাছে এইটা একটা বড় উদাহরণ যে সত্যি যখন শিল্পী শাসনযন্ত্রের একটা কলকবজা হয়ে যায়, নাটবল্টু হয়ে যায়, তখন তার পক্ষে আর স্বতন্ত্র স্বরে কথা বলা সম্ভব হয় না। শিল্পী যখন উইঙ্কেল টুইঙ্কেল তৈরি করেন তখন তিনি রাষ্ট্রকে প্রশ্ন করেন। সেই শিল্পী যখন রাষ্ট্রযন্ত্রের অংশ হয়ে যান তখন তিনি বলেন যে যারা পুরস্কার ফেরত দিচ্ছেন তাদের মনে রাখা উচিত যে তারা বাম প্রার্থী হয়ে দাঁড়ানো সত্ত্বেও আমরা তাকে পুরস্কার দিয়েছিলাম। এই প্রশ্নগুলো কি তোমরা যারা এখনো সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওনি, এই প্রশ্নগুলো কি তোমাদের বন্ধুদের প্রতি এই প্রশ্নগুলো কি তৈরি হচ্ছে? নিশ্চয়ই, ব্রাত্যর সঙ্গে আমার সবসময় এটা নিয়ে আলোচনা হয়েছে, এবং ও যখন সিদ্ধান্ত নিল যে রাজনীতি করবে তখন তার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু আমি যেটা ক্রমাগত বুঝতে পারছিলাম যে ওর পক্ষে আর ভাইরাস এম লেখা সম্ভব নয়, ওর পক্ষে আর একটা উইঙ্কেল টিঙ্কেল লেখা সম্ভব নয়, কারণ ও এখন বলতে পারবে না, ও নিজের স্বরকে অনেকটাই অবদমিত করে রাখতে হবে। ব্যক্তিব্রাত্যকে হয়তো অন্যভাবে চেনা যায়, কিন্তু আজকে তো আর ব্যক্তিব্রাত্য আর আলাদা করা সম্ভব না, দুটো মিলেমিশে গেছে। ফলে তো ওর পক্ষে উইঙ্কেল টিঙ্কেল যে সময় সে করেছে তার সঙ্গে আজকের সেই নাট্যকারের অনেক তফাৎ। আরেকটা যে ঘটনাটা এক্ষুনি ঘটলো, কাঞ্চন মল্লিক, আমাকে কেউ জিজ্ঞেস করলে এমনি কাঞ্চনের কি আর কোনো উপায় আছে অন্যভাবে কথা বলার? ওকে যদি দল থেকে একটা বলা হয় যে তোমাকে কিছু একটা বলতে হবে, ও কোন স্বরে কথা বলবে? ওকে তো এইটাই বলতে হবে। ব্রাত্য তো অসম্ভব শিক্ষিত ছেলে একটা, তাহলে ব্রাত্যর কাছে এটা আমি ভেবেছিলাম তুই যে জালে পড়লি এই সেটা ওর মতো করে ব্যাখ্যা করেছে নিশ্চয়ই, আমি বলছি, কিন্তু আমার কাছে ব্যাখ্যাটা খুব স্পষ্ট ছিল। আমি কোনো সময় যেমন এই যে গত ভাবে যে আপনি কি কোনো পুরস্কার ফেরত দিচ্ছেন, আমি তো কোনো পুরস্কারই পাইনি 11 সাল থেকে এখন পর্যন্ত কোনো পুরস্কারই পাইনি, ফেরত দেবার কিছু নেই আমার। ফলে সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমি একদিক থেকে এইটা অন্তত আমার কাছে ক্লিয়ার, আমার নিজের বিবেকের কাছে, যে আমি এইটাকে কম্প্রোমাইজ করতে দিইনি। আমার শিল্পী সত্তাকে রাজনৈতিক দলের আমার রাজনৈতিক সত্তা খুব স্ট্রং, বলে আমি চেষ্টা করেছি সবসময়, সেই কারণে আজকে আমি খোলাখুলি কথা বলতে পারি, এবং আমার এইটুকু অন্তত বলতে পারি যে আমার নাট্যকর্মে বা চলচ্চিত্রকর্মে এইটাকে আমি কখনো কম্প্রোমাইজ করিনি, কোনো কম্প্রোমাইজ দরকার পড়েনি। আমার শেষ প্রশ্ন এবং একদম পরিষ্কার ডিরেক্ট প্রশ্ন, সেটা হলো যে এই যে আন্দোলন হচ্ছে, মানুষের আন্দোলন, এই আন্দোলনের ডিরেকশন শেষ পর্যন্ত কি হবে, এটা কি কিছু বুঝতে পারছো? এইটা বলা আমার পক্ষে সত্যি খুব মুশকিল, কিন্তু ইতিহাস থেকে যেটুকু শিক্ষা নিতে পারি আমরা, আমাদের তো একটাই উপায় যে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেখা, যে বারবার দেখা যে এরম ধরনের গণ অভ্যুত্থানের পরের ফলাফল কি হয়েছে। আমরা তাহেরি স্কোয়াড দেখেছি, ওরাম গণ উত্থান, পুরো সরকার উল্টে গেছে, একদম সমস্ত তছনছ করে দিয়েছে। আমি পিছিয়ে গিয়েই বলছি, কিন্তু তারপরেই দেখা গেছে কয়েক বছরের মধ্যে আবার আরও বড় স্বৈরতান্ত্রিক নেতা ফিরে এসছেন, সে ঘটনা দেখেছি। তার মানে ওখানে কোথাও একটা গণ্ডগোল ছিল যে কেন আবার ফিরে এলো। আবার এবারে বাংলাদেশে আসে, বাংলাদেশ কিন্তু ওয়ান অফ দ্য মেজর ট্রিগার্স। আজকে যে মানুষ বুঝতে পারলো যে এইভাবে রাস্তায় নেমে একজন পুরো রাষ্ট্রযন্ত্রকে পুরো সরিয়ে দেওয়া যায়, একজন সে প্রধানমন্ত্রী, সে পালিয়ে গেল দেশ ছেড়ে, ছাত্র সমাজ তারা এটা করতে পারলো, মূলত এটা সম্ভব। তার ডাইরেক্ট ইম্প্যাক্ট কিন্তু একদম কলকাতায় এসে পড়েছে, কিন্তু বাংলাদেশ থেকে যা খবরাখবর পাচ্ছি তার সত্যতা যাচাই করার উপায় আমার নেই, দুরকম খবরই পাচ্ছি। কিন্তু আমরা যারা বন্ধু বান্ধব, যাদের কারণ বাংলাদেশ চিনি, তারা কিন্তু যে খবর দিচ্ছে তাতে অবস্থা ভয়াবহ, অবস্থা ভালো নয়। সেখানে সাম্প্রদায়িক শক্তি দাপট চলছে। ফলে আমার যেটা মনে হয় এইখানে নিশ্চয়ই আমাদের খুব সচেতন থাকতে হবে। প্রথম কথা, সাম্প্রদায়িক শক্তি যেন এটাকে টেক ওভার না করে। এইটা কিন্তু সমাগত দেখা যাচ্ছে যে তারা ওত পেতে আছেন কি করে টেক ওভার করবেন, কিন্তু এইটা আমাদের পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু গত কয়েক বছরের নিদান দিয়ে দেখিয়েছেন তারা সাম্প্রদায়িক শক্তি চান নেই।
সঙ্গে নেই, সেটা পরিষ্কার, সে নিদান। কিন্তু আজকে ঘটনার পরে যেটা প্রতিবাদটা হচ্ছে, যে শাসনযন্ত্রকে তারা বিশ্বাস করে ভোট দিয়েছিলেন এই সাম্প্রদায়িক শক্তিকে আটকানোর জন্যে, সেই শাসনযন্ত্রের বিরুদ্ধেই তাদের কিন্তু এক প্রতিবাদ। কিন্তু আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষের সচেতনতা, তাদের রাজনৈতিক সচেতনতার ব্যাপারে আমার একটা এখন আবার কনফিডেন্স ফিরে আসছে। আমার মনে হচ্ছে এটা টেক ওভার হবে না, কিন্তু কোথায় যাবে এটা বলা খুব মুশকিল। কিন্তু যেভাবে আজকে আন্দোলনটা যাচ্ছে, ক্রমাগত বাড়ছে, একেবারে চক্রবৃদ্ধি হারে বাড়ছে। হ্যাঁ, এই যে তুমি বললে ছোটোখাটো 15 জন 20 জন যে যেভাবে পারছে একটা জায়গায় প্রতিবাদ করছে, এটা কিন্তু একটা খুব বড় লক্ষণ। কিন্তু ফাইনালি যে এটা কোথায় যাবে, কিন্তু একটা জিনিস কেউ জানে, এমার্জেন্সিতে উই নিড টু অ্যাম্পুটেট। ঠিক। যে এইটা আগে অ্যাম্পুটেট করতে হবে, নাহলে গোটা বডিটাকে সে বিষাক্ত করে দেবে। একটা অঙ্গকে না কেটে বাদ দিলে ফলে ওই একটা অঙ্গ কাটতেই হবে আমাদের, তবে বাকি বিষাক্ত দেহটাকে বাঁচানো যাবে। তারপরে কি হবে জানি না। এবং সেটা কিন্তু আমি বলছি, আমরা যখন পরিবর্তনের আন্দোলনও করেছিলাম তখনও কিন্তু এই দ্বিধাটা আমাদের ছিল যে এইটা সরতে যাবে, যেটা আসবে সেটা কি আমরা কিন্তু জানি না। আমরা তখন জানতাম যে নিশ্চয়ই তৃণমূল যেহেতু একটা সজীব লড়াইতে আছে, ওরা সিঙ্গুর থেকে যে লড়াইতে ঢুকলো, ফলে তারাই আসবে ক্ষমতায়, সেটা বোঝা গেল। আজকে কিন্তু দেখো, অরাজকতা দিয়ে তো কিছু হবে না, অরাজক পরিস্থিতি হলে হবে না। ফলে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের এটুকু অন্তত মনে হয় ধারণা আছে বা বোঝবার অবকাশ আছে যে অরাজকতায় আমরা পরিণত হতে দেবো না। দেখা যাক কোথায় গিয়ে যায় হয়তো, বাট দিস ইন্টেলেকচুয়ালসকে সরিয়ে সাধারণ মানুষের একটা নেতৃত্ব যে আজকে আমাদের যে অভিমুখ দেখাচ্ছে, সেই অভিমুখের প্রতি আমাদের মাথা নত জানু হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, দেখতে হবে কোথায় যায়।